গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 50, অর্থাৎ 50তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা আপকামিং সমস্ত পরীক্ষার যেমন প্রশ্ন আসে সেই রিলেটেড কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো সেশনটা লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। তো আমাদের ক্লাস রুটিন মে মাসের কি আছে একটু দেখে নাও এক ঝলকে। আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 8:30 থেকে। প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন এবং লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে টাইম মতো পেয়ে যাবে। কানেক্ট থাকো, জয়েন করো। এবং আমাদের পেড কোর্স তোমরা পাচ্ছ আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি অ্যাপে। প্রচুর জন আছে যারা আমাদের সঙ্গে যুক্ত আছে TWS একাডেমি অ্যাপে। বেশ কিছু কোর্স চলছে, একদম ফুল প্রিপারেশন তোমরা সেখান থেকে পেতে পারো। অবশ্যই কানেক্ট হবে, যুক্ত হবে। অনেকে বিশ্বাস করেছে অলরেডি এবং তোমরাও বিশ্বাস করতে পারো বা রাখতে পারো আমাদের উপর। তো প্রথম প্রশ্ন, সহজ প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করব। অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে কি বলে? বলো। তো অনুচক্রিকা মানুষের কোথায় পাওয়া যায়? রক্তে পাওয়া যায়। রক্তের দুটো ভাগ আমরা বলি, রক্তরস, রক্তকণিকা। এবং রক্তকণিকার মধ্যে আবার তিনটি আমরা ভাগ বলতে পারি। একটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, আরবিসি, একটা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। সেই অনুচক্রিকার সংখ্যা কত বলতে পারবে? প্রতি প্রতি ঘন সিসি রক্তে, প্রতি ঘন সিসি রক্তে অনুচক্রিকার সংখ্যা কত বলতে পারবে? 2.5 থেকে 5 লক্ষ। 2.5 থেকে 5 লক্ষ হচ্ছে স্বাভাবিক পরিমাণ। এই সংখ্যাটা যদি বেড়ে যায় সেটাকে বলা হয় থ্রোম্বোসাইটোসিস। যে সমস্যাটা হয় সেটার নামটা হচ্ছে থ্রোম্বোসাইটোসিস। আর যদি কমে যায় সেটাকে বলা হয় থ্রোম্বোসাইটোপিনিয়া। স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে বলা হয় থ্রোম্বোসাইটোপিনিয়া। লিউকোমিয়া যেটা হচ্ছে ডব্লিউবিসির সংখ্যা। ডব্লিউবিসি মানে কি? শ্বেত রক্তকণিকা। এই ডব্লিউবিসি এর সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় সেটাকে বলা হয় লিউকোমিয়া, যেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। ডব্লিউবিসি এর সংখ্যা বেড়ে যায়। আর এই লিউকোপিনিয়াটা হচ্ছে ডব্লিউবিসির সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে অনুচক্রিকার কাজ কি বলতে পারবে? তাহলে আমরা কথা বলছি, এখানে যে অপশনগুলো আছে সবগুলো বলা হয়েছে। এটা হচ্ছে অনুচক্রিকার ইংরাজি হচ্ছে প্লেটলেট। প্লেটলেট বা অনুচক্রিকা প্রতি ঘন সিসি রক্তে থাকে 2.5 থেকে 5 লক্ষ স্বাভাবিক পরিমাণ। এটা একটা প্রশ্ন হয়। 2 নম্বর প্রশ্ন, এটা মনে রাখবে যে এর গড় আয়ু কতদিন? অনুচক্রিকার গড় আয়ু কতদিন বলতে পারবে? গড় আয়ু হবে তোমার 3 থেকে 10 দিন। 3 থেকে 10 দিন, এটা হচ্ছে তার গড় আয়ু। এটা উৎপন্ন হয় বোন ম্যারো থেকে অনুচক্রিকা উৎপত্তি লাভ করে এবং এর কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা। অর্থাৎ মানবদেহের কোনো অংশে যদি কেটে যায় সেখান থেকে কি হয়? রক্ত নির্গত হতে থাকে। সেই রক্ত কিছু সময় পরে দেখবো অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। তো এই যে বন্ধ হচ্ছে অর্থাৎ রক্ত জমাট বাঁধছে, এটাতে কাজ করছে অনুচক্রিকা। এর কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা। একটা ভিটামিন রয়েছে যে ভিটামিনটি কাজ রক্ত তঞ্চনে সাহায্য করা। কি হবে? ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে। তাহলে এই যে ভিটামিন কে অনুচক্রিকা গঠনেও
সাহায্য করে, এটাও কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে। তাহলে অনেক কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এক অণু কাপড় কাচা সোডায় কত অণু জল উপস্থিত থাকে? তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে কত অণু জল থাকে। এখন প্রশ্নটা হচ্ছে যে কাপড় কাচা সোডার সংকেতটা কি সেটা তোমাকে জানতে হবে, তবেই কিন্তু তুমি উত্তরটা করতে পারবে। সোডিয়াম কার্বনেট যার সঙ্গে জল থাকে 10 অণু। দেখো সোডিয়াম কার্বনেটের সংকেত কি? কাপড় কাচা সোডা হচ্ছে, লিখে নাও, সোডিয়াম কার্বনেট, মানে কার্বন রয়েছে আর সোডিয়াম রয়েছে। Na মানে সোডিয়াম, Na2CO3, এবং এর সঙ্গে থাকে 10 অণু জল, H2O। এখানে এই যে 10টা তোমার অ্যান্সার হবে। বুঝা গেছে? পরবর্তী প্রশ্ন, শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে নিম্নের কোন প্রাণী শ্বাসকার্য চালায়? বলো তো। বিভিন্ন প্রাণীর বিভিন্ন শ্বাস অঙ্গ আছে, শ্বাস যন্ত্র রয়েছে যেটা তার শ্বসনে সাহায্য করে। উদ্ভিদেরও কিন্তু আছে। উদ্ভিদের তোমরা যদি দেখো পত্ররন্ধ্র রয়েছে, পাতায় পাতায় কিছু কিছু কি থাকে, পত্ররন্ধ্র বলা হয়, ছিদ্র। এছাড়াও তুমি লবণাম্ব উদ্ভিদের দেখতে পাবে যে শ্বাসমূল থাকে, শ্বাসমূল থাকে। তো ইত্যাদি বিভিন্ন রকম গুল্ম জাতীয় উদ্ভিদের লেন্টিসেল থাকে। এই সমস্ত হচ্ছে উদ্ভিদের শ্বাস অঙ্গ বা শ্বাস যন্ত্র। প্রাণীদের, মানুষের ক্ষেত্রে যেমন ফুসফুস। তো শ্বাসনালী বা ট্রাকিয়ার সাহায্যে কোন প্রাণী শ্বাসকার্য চালায়? সঠিক উত্তর হবে প্রজাপতি। প্রজাপতি। তোমরা বলতে পারবে চিংড়ির শ্বাস অঙ্গ কি? এটা হচ্ছে বুকগিল। বহিঃফুলকা বলা হয়। কেঁচো, কেঁচো হচ্ছে চর্ম বা ত্বক, চর্ম বা ত্বক। হাইড্রা হচ্ছে দেহতল। কি বলা হচ্ছে? দেহতল। দেখো বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ একটা আছে, যেমন সবুজ গ্রন্থিটা হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ, ওটা নিয়ে কনফিউশন হবে অনেকে। কেঁচো চর্ম বা ত্বক, হাইড্রা দেহতল, অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা, হাইড্রা এগুলো সব দেহতল বা দেহগাত্র। ঠিক আছে, দেহতল বা দেহগাত্র। এগুলো হচ্ছে কি? শ্বাস অঙ্গ। ভালো করে দেখতে হবে, শ্বাস কার্য চালায়, এগুলো আমরা বলছি শ্বাস অঙ্গের কথা। ঠিক আছে, তাহলে এখানে এটাকে বহি না বই ফুলকা বলা হয়, বহস্যই। যাই হোক, পরবর্তী প্রশ্ন, একটি বস্তু আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত পরিক্রমণ করলে ওর মোট সরণ কত? সহজ প্রশ্ন, অনেকবার করানো হয়েছে এই ধরনের কোশ্চেন। প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে পড়লে কিন্তু অ্যান্সার তোমরা প্রত্যেকে পারবে। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসটা করতে থাকো। অনেক অনেক বিষয় আছে যেগুলো তোমাদের, যেগুলো একটু অজানা ছিল জেনে যাবে, কিছু রিভিশন হয়ে যাবে, কিছু নতুন জিনিস শিখতে পারবে। একটা কমপ্লিট প্রিপারেশন তোমরা আস্তে আস্তে এগিয়ে যাবে। অর্ধবৃত্ত মানে কি? অর্ধেক বৃত্ত। তাহলে অর্ধবৃত্ত, একটা বৃত্তের পরিধির ফর্মুলা কি? দেখো অঙ্কের ফর্মুলা কিন্তু কাজে লাগছে, ফিজিক্সে লাগবে, অবশ্যই লাগবে। একটা বৃত্তের পরিধি আমরা বলি 2πr। 2πr বৃত্তের পরিধি, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। যদি এখানে আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত বলা হয় তাহলে এটা হচ্ছে আর। একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, সে এইভাবে যাচ্ছে, এইভাবে যেতে যেতে ধরো এই পয়েন্টটা হচ্ছে বি, বি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এ টোটাল যাত্রাপথটা কত? মোট মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব কত হবে? 2πr এর অর্ধেক হবে, কারণ অর্ধবৃত্ত মানে হচ্ছে πr। কিন্তু এটা কিন্তু সরণ নয়, সরণ হচ্ছে বস্তুর প্রথম যেখানে ছিল, প্রথম অবস্থান এবং শেষ অবস্থান, শেষে কোথায় গিয়ে পৌঁছেছে তাদের মধ্যে সরল রৈখিক দূরত্ব। অর্থাৎ
সরণ হয়ে যাবে। এখানে সরণ মানে হচ্ছে এই এ থেকে বি ডাইরেক্ট তোমার এ থেকে বি এই হচ্ছে এ সরণ হবে, সরণ হয়ে যাবে তোমার আর প্লাস আর, এটা আর হবে, এটা আর হবে 2r। এই হচ্ছে উত্তর 2r, এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, বৃত্তের পরিধির ফর্মুলা এটা, এটা কি, এটা হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। পাই মানে কত, পাই মানে তোমরা কি জানো, পাই মানে 22-এর সাথে এটা ধরা হয়, বাট পাই একটা অমূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা, এক্সাক্ট 22-এর সাথে কিন্তু নয়। মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, বাট এখানে তো 7 তোমার একটা ন্যাচারাল নাম্বার, তবুও কেন পাইটাকে অমূলদ বলা হয়, কারণ পাই 22-এর সাথে কাছাকাছি, নট 22-এর সাথে এক্স্যাক্টলি। বোঝা গেল? অর্থাৎ এটা আমরা ধরেছি মাধ্যমিকে, কিন্তু বাস্তবে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ফিগার, এটা ফাইনাল ফিগার নয়, মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র রক্ষা করে কোন প্রাণী? আমরা অভিব্যক্তি বা বিবর্তনবাদে এই জিনিসগুলো পাচ্ছি। ধীরে ধীরে আরএনএ যুক্ত প্রথম নিউক্লিয় প্রোটিন থেকে একটা বৃহৎ প্রাণী সৃষ্টি হয়েছে বা উদ্ভব হয়েছে, বিজ্ঞানীরা এই কনসেপ্ট দিয়েছেন। তো সেখানে যদি দেখা যায় একটা একটা পর্বের প্রাণীর মধ্যে, দুটো পর্বের মধ্যে কিছু কিছু কি থাকে, মধ্য মানে সংযোগ রক্ষাকারী প্রাণী মানে কি, ধরো স্তন্যপায়ী এবং পক্ষী, যাই হোক তাদের মধ্যে একটা সামঞ্জস্য থাকে, এরকম একটা মাঝামাঝি জায়গায় পড়ছে। অর্থাৎ এই সংযোগ মানে কি, ধরো সেই ম্যাথামেটিক্যালি যদি বোঝায়, এই একটা সেট, এই একটা সেট, এই মাঝখানে কিছু আছে কমন, তো সেরকম কিছু কমন বৈশিষ্ট্য আছে সরীসৃপের, কিছু পাখি। তো সেই প্রাণীটার নাম কি? সেই প্রাণী হচ্ছে অর্কিওপটেরিক্স। সঠিক উত্তর অপশন এ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি উদ্ভিদের সংবহন মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়? বলতে পারবে? সংবহন মাধ্যম কাদের? উদ্ভিদের। সংবহন তন্ত্র আছে। মানুষের ক্ষেত্রে রক্ত সংবহন, আমাদের শরীরের সমস্ত কিছু রক্ত দ্বারা নির্ধারিত, তুমি যাই খাও সেটা রক্তের সঙ্গে মিশে মিশে গিয়ে মানে বিভিন্ন কোষে কোষে পৌঁছে যাচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রে রক্ত থাকে না, উদ্ভিদের থাকে জল। তো উদ্ভিদের সংবহন মাধ্যম হচ্ছে জল। মানুষের ক্ষেত্রে হবে রক্ত। বিভিন্ন প্রাণীর রয়েছে হিমোসায়ানিন তরল রয়েছে, অর্থাৎ তাম্র ঘটিত রঞ্জক পদার্থ। সবার রক্ত, যে পতঙ্গের রক্ত লাল হবে তার কোনো মানে নেই, ঠিক আছে, তাদের তাম্র ঘটিত হতে পারে। পতঙ্গদের নর্মালি রক্ত থাকে না, যে হিমোসায়ানিন তরল বা তাম্র ঘটিত রঞ্জক পদার্থ থাকে। মানুষের রক্ত বা মানুষ বা অন্যান্য প্রাণীদের বেশিরভাগ ক্ষেত্রে, পাখি বলো বা তোমার অন্যান্য প্রাণী, বেশিরভাগ সংবহন মাধ্যম রক্ত। আচ্ছা, সবুজ উদ্ভিদে আলোক বর্ণালীর কোন আলোর অঞ্চলে সর্বাধিক সালোক সংশ্লেষ সংগঠিত হয়? বলতে পারবে? সর্বাধিক সালোক সংশ্লেষ সংগঠিত হয়। আমরা জানি যে সাদা আলো বিচ্ছুরিত হয়ে 7টি রং তৈরি করে, তাই তো, যেটাকে আমরা বর্ণালী বলি। তো সেই বর্ণালীর মধ্যে আমরা 7টা রং খুঁজে পাচ্ছি। বেনি আসহ কলা, সংক্ষেপে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, তারপর কমলা, লাল, এরকম 7টা রং। তার মধ্যে যদি আমরা দেখি সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয় লালে, লাল রঙের বর্ণে। তারপর যদি বলি নীল, অর্থাৎ এখানে লাল আমরা প্রত্যেকে জানি, তো এই অপশনটা তুমি যদি অ্যান্সার করো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে। যদি লালের সঙ্গে অন্য কিছু থাকতো, লাল, বেগুনি, তখন কনফিউজড হতে। তুমি জেনে রাখো লাল এবং নীল বর্ণের আলোই সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয়। সব থেকে ভালো হয় লালে, সব থেকে, এটা প্রত্যেকে তোমরা জানো, সব থেকে ভালো হয় লাল বর্ণের আলোতে, লালে। তারপর হচ্ছে নীল, এবং সবচেয়ে কম হয়, সব থেকে কম হয়, এটাও মনে রাখো, সব থেকে কম হয় সবুজ বর্ণের আলোতে, সবুজ বর্ণের আলোতে। কারণ সবুজ পাতার সবুজ রংটাকে কি করে? প্রতিফলিত করে। এই রংটা সবুজ, পাতার রং সবুজ, সবুজ রংটাকে কি করছে? প্রতিফলিত করে, যার কারণে সবুজ বর্ণের আলোয় সব থেকে কম হয়।
পরবর্তী প্রশ্ন, পাস্কাল সেকেন্ড নিচের কোন রাশিটির মাত্রা? পাস্কাল সেকেন্ড নিচের কোন রাশিটির মাত্রা বলো? পাস্কাল সেকেন্ড এটি হচ্ছে সান্দ্রতার একক বা মাত্রা বলতে পারো। পৃষ্ঠটান হচ্ছে নিউটন পার মিটার। নিউটন পার মিটার। আচ্ছা, লুনার কস্টিক কি? লুনার কস্টিক কি? তো রসায়ন বিদ্যায় আমরা যদি দেখি বিভিন্ন যৌগ বা তোমার বিভিন্ন ধাতু অধাতু পাশাপাশি অ্যাসিড ক্ষার এক একটা নাম রয়েছে, রাসায়নিক নাম বলি আমরা। তো লোনার কস্টিক বলতে সিলভার নাইট্রেট বোঝায়। সিলভার মানে হচ্ছে রূপো, AgNO3। পরবর্তী প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধিতে কোন তরলের সান্দ্রতা কিরকম পরিবর্তিত হয় বলো? সান্দ্রতা মানে প্রত্যেকে আইডিয়া আছে তো নাকি? একটা তরল বা চলার পথে যে বাধা পাচ্ছে, তুমি একটা ঢালু জায়গা, ঢালু মানে কি, ধরো টেবিলের একটা টেবিল একদিকে নিচু আছে, ধরো তুমি জল ঢেললে কিছুটা জল পড়ে যাচ্ছে, ওখানে কিছুটা তুমি মধু ঢালা হয়, যদি মধু ঢালা হয় মধু কি জলের গতিতে পড়বে না? কারণ ওদের ওই যে জলের অণুর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল রয়েছে, মধুতে অন্যরকম হবে। অর্থাৎ সেই প্রবাহী চলার পথে যে ভিতরে বাধাটা অনুভব করে, আমরা যখন চলি তখন যে ফ্রিকশন অনুভূত করি অর্থাৎ বাধা বল, সেটাকে বলি ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বল। আর প্রবাহী বলতে গেলে তরল বা গ্যাসের চলার পথে যে বাধা, সেটাকে বলা হয় সান্দ্রতা। তো এই সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধিতে তরলের সান্দ্রতা হ্রাস পাবে, কারণ ভিতরের যে আন্তরাণবিক আকর্ষণ বলটা থাকে সেটা কমে যাবে, যার ফলে সান্দ্রতাটা কমে যায়। যদি বলা হয় সবচেয়ে তরলের মধ্যে সান্দ্রতা সবচেয়ে বেশি কার বলতে পারবে? সান্দ্রতা সবচেয়ে বেশি হচ্ছে আলকাতরার। আলকাতরার, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বলের একক নয়? বেশি একটু সায়েন্স রিলেটেড প্রশ্ন করাচ্ছে। আপকামিং অনেক পরীক্ষা রয়েছে যেখানে সায়েন্স অনেক বেশি থাকবে, মিসলেনিয়াস বলো, ফ্ল্যাগশিপ বলো বা অন্যান্য পরীক্ষা। তুমি যদি ডব্লিউবিপির পরীক্ষা দাও বা সেন্ট্রালের, সায়েন্স প্রশ্ন ঢেলে দিচ্ছে। নিচের কোনটি বলের একক নয়? তাহলে বলের একক কি রয়েছে? বল মানে কি, এটা আমরা প্রত্যেকে জানি, ভর ইন্টু ত্বরণ, তাই তো? অর্থাৎ ভরের একক হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? তাহলে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বলের একক। বলের এসআই একক কি? এটা মানেই নিউটন। আর সিজিএস একক হচ্ছে, কেজির জায়গায় তুমি গ্রাম লেখো, মিটারের জায়গায় সেন্টিমিটার লেখো, আর এটা তো সেকেন্ড হবে, এটা মানে হচ্ছে ডাইন। বলের একক নিউটন ডাইন। এটা কোন রকম ভাবে বলের একক হতে পারে না, নিউটন পার সেকেন্ড হবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে জার্মপ্লাজম থিওরিটি এটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু থাকবে। বিভিন্ন থিওরি কোনটি কার অনেক অনেক আলোচনা করা হয়েছে এর আগেও। যারা নতুন কানেক্ট হয়েছে একটু দেখে নাও। জার্মপ্লাজম থিওরি এটি কার? বিজ্ঞানী ওয়াইজম্যান। আচ্ছা, হুগো দা ফ্রেজের আছে মিউটেশন তত্ত্ব, ডারউইনের রয়েছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হ্যাঁ, তোমার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিওরিটা কার বলতো? অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম একটা রয়েছে, সেটা হচ্ছে ডারউইনের। আরেকটা রয়েছে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলের। মেন্ডেল বংশগতিবিদ্যার হচ্ছে ল্যামার্ক, তার রয়েছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
আর একটা হচ্ছে অর্জিত বংশের বংশানুসরণ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্থাৎ যে বৈশিষ্ট্য অর্জন করবে বংশ পরম্পরায় চলতে থাকবে। ওকে, ন্যাচারাল সিলেকশনটা হচ্ছে ডারউইনের, আর হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেটা কার থিওরি, সেটা হচ্ছে বিজ্ঞানী তোমার ল্যামার্কের। না, ভুল বলছি, ডারউইনই হবে সঠিক উত্তর। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ডারউইন হবে, যেটা এই মুহূর্তে একটু গুলিয়ে গেল। যাই হোক, দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় বলো? তো দন্ত চিকিৎসায় যে দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল আয়না, অবতল দর্পণ। তো একটা কথা বলতে গিয়ে একটু স্লো হয়ে গেলাম, যেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই যে কথাটা প্রথম বলেছিলেন হার্বার্ট স্পেন্সার, কথা বা টার্ম, কিন্তু ওই যে থিওরি যখন বলবো তত্ত্বটি কার, সেটা কিন্তু ডারউইনের। ক্লিয়ার? বলে দিচ্ছি, হ্যাঁ। ওকে, তো দন্ত চিকিৎসায়, দন্ত চিকিৎসা বলতে দাঁতের চিকিৎসা, ডেন্টিস্টরা কোন আয়না ব্যবহার করে? অবতল আয়না। একটি 10 কেজি ভরের বস্তুকে একটি অমসৃণ অনুভূমিক তলের উপর রেখে 10 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করা হলো। বস্তুটি গতিশীল না হলে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত হবে? তো এখানে যে ধরনের প্রশ্ন আছে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। অর্থাৎ একটা বস্তু 10 কেজি ভর, 10 কেজি ভরের একটা বস্তু, তুমি এটাকে এখানে বল প্রয়োগ করছো, এখানে ঠেলছো, এ যাচ্ছে না, এর সঙ্গে একটা মেঝের কানেকশন রয়েছে, একে বল প্রয়োগ করছো কত নিউটন? 10 নিউটন। 10 নিউটন বল প্রয়োগ করে যাচ্ছে না, তাহলে এখানে ঘর্ষণ বল একটা আছে যেটা এদিকে কাজ করছে, অন্তত 10 নিউটন তো আছেই, কম হলেও 10 নিউটন তো আছেই, না তো যাচ্ছে না কেন? 10 নিউটন এখানে যেভাবে প্রশ্ন আছে সেই অনুযায়ী আমরা যদি বলি, তাহলে অবশ্যই উত্তর হয়ে যাবে 10 নিউটন। 10 নিউটনের কম হবে না, 15 নিউটনের বেশি হবে কিনা সেটা বলতে পারবো না, বা শূন্য এখানে নেই, অর্থাৎ 10 নিউটন তো আছে, সর্বোচ্চ হোক বা সর্বনিম্ন যাই হোক, 10 নিউটন বল এখানে কাজ করছে অলরেডি। এবার হয়তো 10-এর জায়গায় 11 নিউটন দিলে চলতে পারে, সেটা বলা যাবে না, কারণ এখানে অন্তত 10 নিউটন বল কাজ করছে, বাধা বল, এটাকে বলা হবে ঘর্ষণ বল, যার কারণে বস্তুটি গতিশীল হচ্ছে না। স্পিসিস প্ল্যান্টারাম বইটি কে লিখেছেন? বলতে পারবে? স্পিসিস প্ল্যান্টারাম বইটি কে লিখেছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস, যাকে বলা হয় দ্বিপদ নামকরণের জনক। তার লেখা আরো বেশ কিছু বই রয়েছে, কি কি হবে বলতে পারবে? কমেন্টে জানিয়ে দেবে। আচ্ছা, রাত্রেবেলায় ফুল ফোটে, দেখবে কিছু উদ্ভিদ আছে যাদের ফুল ফোটে রাত্রেবেলায়, এটা কি ধরনের চলন পদ্ধতির মধ্যে পড়ছে? ফোটোনেস্টি মানে আলোর প্রভাবে, একটা পজিটিভ মানে আলোর প্রভাবে, এবং নেগেটিভ ফোটোনেস্টি মানে আলো নেই সেখানে। নেগেটিভ ফোটোনেস্টি মানে রাত্রেবেলায় ফুল ফোটে, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফোটোনেস্টি। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো কি বলো?
সিজিএস পদ্ধতিতে তাপ। আচ্ছা, তাপ এবং তাপমাত্রা দুটো কিন্তু আলাদা কথা, খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে। তাপমাত্রা যার আরেক নাম বা উষ্ণতা, একই কথা। টেম্পারেচার মানে তাপমাত্রা বা উষ্ণতা, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ার মনে রাখবো। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এটা যদি কারণ হয় এটা হবে ফলাফল। অর্থাৎ কোনো বস্তুকে তাপ তুমি দিলে, তুমি একটা পাত্রে জল নিয়ে যদি গরম করতে থাকো গ্যাসের আগুনে, তাহলে সেটা গরম হচ্ছে মানে কি উষ্ণতা বাড়ছে, অর্থাৎ তাপ দিচ্ছ, এর রেজাল্টে উষ্ণতা পরিবর্তন হচ্ছে, ফলাফল বলা হচ্ছে ওই জন্য। তাপ যদি কারণ হয়, উষ্ণতা হচ্ছে ফলাফল। এটা কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে। তাপ তাপমাত্রা দুটো আলাদা জিনিস বা দুটো আলাদা রাশি। তাপের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এসআই পদ্ধতিতে জুল। সিজিএস পদ্ধতিতে কি হচ্ছে? সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি, এসআই পদ্ধতিতে হচ্ছে জুল, সংক্ষেপে যে লেখা হয়। আর তাপমাত্রা সিজিএস একক কি হবে? সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক হচ্ছে কেলভিন, সংক্ষেপে কে লেখা হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন। অতি সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে কোন স্কেল ব্যবহার করা হয়? অতি সূক্ষ্ম দৈর্ঘ্য আমরা যদি বলি আমাদের উচ্চতা পরিমাপ করতে কি ব্যবহার করি? মিটার স্কেল বা সেন্টিমিটার স্কেল। তুমি মিটারে বলতে পারো যে তোমার উচ্চতা 1.67 মিটার, বা সেটাকে তুমি সেন্টিমিটার বলে 167 সেন্টিমিটার বা 170 বা 180, যাই হোক। বা তুমি ফুটে ব্যবহার করতে পারো, ফুট 5 ফুট 8 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি, এরকম ব্যাপার রয়েছে। তো কিন্তু যদি খুব সূক্ষ্ম দৈর্ঘ্য হয়, একটা ছোট্ট একটু জায়গা যদি হয়, মানে খুব সামান্য, তখন কিন্তু ওই মিটার স্কেল চলবে না। তখন মিলিমিটার স্কেল বা ছোট ছোট দৈর্ঘ্য মাপার স্কেল, ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। স্ক্রু গেজের সাহায্যে কি করা হয়? গেজ, গেজ মানে কি? একটা কোনো তারের ব্যাস মাপা হয়। এটা ধরো একটা তার, তারের ব্যাস মাপতে স্ক্রু গেজ ব্যবহার করা হয়। আচ্ছা, খাস নামক উপজাতি নিম্নের কোথায় দেখা যায়? বলতে পারবে? খাস নামক উপজাতি ভারতবর্ষের কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর মনে রাখবে, এখানে হিমাচল প্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী হচ্ছে ভিল উপজাতি। ভিল নামক উপজাতি ভারতবর্ষের কোন কোন রাজ্যে দেখা যায় বা কোন রাজ্যে দেখা যায়? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান নাকি সবকটি? বলতে পারবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে সবকটি রাজ্যে এই ভিল উপজাতি আছে। প্রত্যেকে তোমরা যারা কানেক্ট আছো দেখে রাখো, আমাদের পেড কোর্সে যে সমস্ত ব্যাচ গুলো চলছে অলরেডি, ডাব্লিউবিপির ফাউন্ডেশন ব্যাচ 2.0। আচ্ছা, প্রচেষ্টা প্রয়াস এনএমজিএনএম নতুন ব্যাচ যেটা আছে, রেলের ব্যাচ, এসএসসির ব্যাচ, একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে। এটা ফাউন্ডেশন ব্যাচ, একদম শুরু থেকে করানো হচ্ছে প্রত্যেকটা বিষয়। রেলের ব্যাচ মানে কি? সায়েন্স, একদম ভীষণ ডিটেলসে। ঠিক আছে, আমাদের টিচার ক্যাপাসিটি এখানে আরো অনেক বাড়ানো হয়েছে। ফাউন্ডেশন অন্তত 10টি টিচারের ক্লাস তোমরা পাবে, এটাও তাই। এটা থেকে এটা 9টা, এটা 10টা। তাহলে এখানে ইংরাজি রয়েছে, যেহেতু রেলে ইংরাজি নেই। এসএসসি ফাউন্ডেশন এই ব্যাচ তোমাদের এসএসসি, এমটিএস এবং জিডি পরীক্ষার জন্য একদম উপযোগী ব্যাচ। টোটাল প্রিপারেশন রয়েছে। দেখো, পড়াশোনা করছো আর একটু ভালো করে করলে কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ। একটু অবহেলা, একটু অগোছালো ভাবের জন্য তোমার দেরি হচ্ছে। বা সামনে যে সুযোগটা আসছে সেটা যেন হাতছাড়া না হয়, সেটা তোমার মাথায় রাখতে হবে। এটাই ভাববে ফাইনাল চান্স, আর সুযোগ পাবো না, এরকম ভেবে পরীক্ষাটার প্রস্তুতিটা নাও। ঠিক আছে, পরীক্ষা হলের মেন্টালিটি তখন হবে আলাদা, কিন্তু এখন পরীক্ষার আগের মুহূর্তে পর্যন্ত তোমার মেন্টালিটি থাকবে এটাই হয়তো আমার জীবনের শেষ পরীক্ষা, যেটাকে আমার মানে কি কোয়ালিফাই করতেই হবে, নয়তো কিন্তু 2 বছর লেট, আবার লেট। বুঝতে পারছো? কারণ পরিস্থিতি তো বুঝতে পারছো, স্বাভাবিকভাবেই পরীক্ষা কম হচ্ছে এবং সেই সুযোগে যে চাকরিগুলো হচ্ছে তাতে কিন্তু বহু বহু যারা যোগ্য আছে তারা কিন্তু চাকরি পাচ্ছে। অর্থাৎ তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, নয়তো কিন্তু হবে না। অর্থাৎ প্রস্তুতি তোমাকে নিতে হবে এবং যতটুকু নিচ্ছ আরেকটু ভালো করে নাও।
দেখবে দাঁড়িয়ে যাচ্ছ ঠিকই, সব রকম ক্যাপাসিটি কোয়ালিটি তোমার মধ্যে আছে, সেটা তুমি বার করতে পারছো না, ঠিক আছে, সেটা বার করতে হবে। ভারতের আবহাওয়া বিভাগ ভারতের জলবায়ুকে প্রধানত কয়টি ঋতুতে ভাগ করেছেন? আমরা জানি যে 6টি ঋতু আছে, এবং 6টি ঋতুর মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ছোটবেলা থেকে এটা পড়ছি। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে প্রধানত এই যে 6টি ঋতু দেখা যাচ্ছে না, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি দেখা যায় 4 ধরনের ঋতু দেখা যাচ্ছে। একটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, একটা হচ্ছে শরৎ এবং শীত। এই 4টি ঋতু প্রধানত দেখা যাচ্ছে। ওকে, সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এখানে চন্দ্রভাগা, জম্মু কাশ্মীরে আছে। নিচের কোন মৌলটি দুধে খুব কম পাওয়া যায়? ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট পাওয়া যায়, ভিটামিন সি খুব একটা পাওয়া যায় না। আচ্ছা, গান মেটালে কোন কোন ধাতু থাকে? গান মেটাল মানে ধাতু সংকর, যেখানে কপার, জিঙ্ক, এসেন অর্থাৎ তামা, দস্তা, টিন, এই 3টি ধাতুর মিশ্রণে তৈরি হচ্ছে। এটা গত দিনের হোমওয়ার্ক ছিল। নিচের কোনটি বায়ুমণ্ডল অভ্যন্তরীণ অংশ নয়? এটা লিথোস্ফিয়ার মানে অশ্বমণ্ডল, পাহাড় পর্বত। ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালিত হয়? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই এটা হোমওয়ার্ক অ্যান্সার করবে কমেন্টে, ঠিক আছে। এখানে আজকের সেশন এন্ড করছি। যারা কানেক্ট ছিলে, যারা নতুন আছো, আমাদের 2টি চ্যানেলে ফ্রি ক্লাস পাচ্ছ, এই ক্লাসগুলো দেখতে থাকো। পাশাপাশি পেড কোর্স যদি প্রয়োজন মনে করো অবশ্যই নিতে থাকো, আমাদের TWS একাডেমিতে রয়েছে, একদম কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবে, ঠিক আছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই।